আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি শফিকুল ইসলাম, পরিচালক দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের শুরু করতে যাচ্ছি জ্যামিতি বিষয়ে, অষ্টম শ্রেণীর জ্যামিতি বিষয়ে পিথাগোরাসের উপপাদ্য। তোমরা ইতিমধ্যে হয়তো পিথাগোরাসের নাম শুনেছ। পিথাগোরাস হচ্ছে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস। তিনি সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। দেখো, তিনি তার নাম অনুসারে এই উপপাদ্যটির নাম হয়েছে পিথাগোরাস। তিনি পিথাগোরাসের মধ্যে কি বলেছেন? পিথাগোরাসের মধ্যে তিনি বলেছেন যে একটি সমকোণী ত্রিভুজে, আমি দেখাচ্ছি, পড়ে লিখে দিচ্ছি, দেখো, একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। আমি আবারও দেখাচ্ছি, একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই কাজটা তিনি করেছেন সমকোণী ত্রিভুজ নিয়ে। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে সমকোণী ত্রিভুজ কি, সমকোণী ত্রিভুজ কাকে বলে। আমরা অনেকেই সমকোণী ত্রিভুজ জানি না, আসলে ছোট ছোট বিষয়গুলি আমরা মনে রাখি না। সমকোণী ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে ত্রিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি সমান, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজে যেহেতু ত্রিভুজের তিনটি বাহু থাকে, সমকোণী ত্রিভুজের তিনটি বাহু আছে, এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের যে কোণটা সমকোণ, সেই কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। আমরা অতিভুজের সংখ্যাটা এখানে জেনে নেব। সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু থাকে তার প্রত্যেকটার নাম আছে। একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে ভূমি। অর্থাৎ সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে, সন্নিহিত যে দুটি বাহু আছে, সেই দুটি বাহুর নাম, একটা নাম হচ্ছে ভূমি আর একটা লম্ব। আমরা লম্বকে উন্নতিও বলতে পারি। আমি আবারও বলছি, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে তার দুটির নাম হচ্ছে, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব। আমরা লম্বকে উন্নতিও বলতে পারি। তার আর একটা বাহু কি? একটা বাহু হচ্ছে অতিভুজ। অতিভুজ কাকে বলে? আমরা খুব সহজ ভাষায় যদি বলি, সহজ সংজ্ঞা আকারে যদি বলতে চাই, তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে অতিভুজ বলে, অথবা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে অপর যে দুইটা বাহু আমি বলেছি, সেই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তিনি এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন এবং উপপাদ্যটি সৃষ্টি করেছেন। তাহলে আমরা এবার দেখি এই উপপাদ্যটা কিভাবে করা যায়। দেখো, তোমরা এখানে বিশেষ নির্বাচন আমি লিখছি, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এর কোণ বি সমান 90 ডিগ্রি। এর কোণ বি, এখানে একটা কোণ দেওয়া আছে, এই কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি। তারপর দেওয়া আছে, আমি বলেছি একটু আগে বলেছি যে কোণটা 90 ডিগ্রি, ঠিক সেই কোণের বিপরীত বাহুটা আছে অতিভুজ। দেখো, তোমরা মিলিয়ে নাও, এখানে যে অতিভুজটা দেওয়া আছে এসি অতিভুজ। কার বিপরীত বাহু? কোণ বি এর বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। বাকি দুইটা বাহু এবি সমান সি, এবি সমান আমি লিখেছি এবি সমান সি, বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে এই কথার মধ্যে এখানে এটা আছে, তোমরা বুঝতে পারো। প্রমাণ করতে হবে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এ সি স্কয়ার, এ সি স্কয়ার মানে বর্গ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এ সি স্কয়ার হচ্ছে বর্গক্ষেত্র হয়ে গেল। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু কি আছে? এবি আছে, বিসি আছে। তাহলে এসি স্কয়ার সমান হবে, এসি স্কয়ার সমান হবে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমি এটা ধরে নিয়েছি এসি ধরে নিয়েছি বি, তার মানে বি স্কয়ার সমান এবি ধরে নিয়েছি সি, সি স্কয়ার, আর বিসি ধরে নিয়েছি এ স্কয়ার। তাহলে দেখো, তোমরা বিশেষ নির্বাচনটা অবশ্যই এখন বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি যে প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। আমরা এখন অঙ্কন, এখানে একটু অঙ্কন আছে, অঙ্কনটা তোমাদেরকে আমি এখানে করে বুঝে
দেখো বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে আমরা করলাম এই হচ্ছে বিসি বাহু, এটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তোমরা কতখানি বর্ধিত করবে এটা তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কতখানি বাড়াবো। এখানে বলে দিচ্ছে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান, যেন এবি সমান, এবি সমান, এই যে এবিটা আছে ঠিক এতখানি সমান এখান থেকে এই পর্যন্ত আমরা নেব। তাহলে এবি সমান সিডি সমান হয়, এবি সমান সিডি হয়। এই এবি সমান করে আমরা সিডিটা আঁকবো। তাহলে এবি যদি হয় তাহলে এখানে আমরা সি লিখতে পারি, স্মল লেটারে সি লিখবো, আঁকলাম। এখন বিসি বাহুর বিডি বাহুর যে বর্ধিত অংশ যা আছে সেই বর্ধিত অংশ ডি বিন্দুতে আমরা একটা লম্ব পাবো। দেখো পরে লেখা আছে যে ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ডিই লম্ব। এটা তোমরা ভাবতে পারো যে লম্ব কতখানি আঁকবো আমরা, এই লম্বটা কতখানি আঁকবো, কতখানি উপর দিকে কি আরো নেব নাকি কতখানি, এটাও বলে দিচ্ছে এখানে যে এতখানি আঁকবো যে বিসি সমান ডিই হয়। এই যেখানে যে ডি লম্ব কি যেন ডি সমান বিসি সমান কি হয়, এটা এই বলটা আঁকলাম। তারপরে কি বলছে, তারপরে বলছে যে এই এবং সি যোগ করি। তাহলে এইটা আমরা যোগ করে দেই, এইটা যোগ করলাম এবং এখানে দেখো সিটা আমরা যোগ করে দিলাম, সিটা আমরা যোগ করে দিলাম। এখন এখানে এখানে কয়টা ত্রিভুজ হয়ে গেল, তিনটা ত্রিভুজ হচ্ছে। একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, একটা সিডিই আর একটা হচ্ছে এসিই। তোমরা আবার লক্ষ্য করো, একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, আরেকটি হচ্ছে সিডিই, আরেকটা ত্রিভুজ হচ্ছে এসিই। এখন আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণে দেখো আমি একটু মুছে তোমাদেরকে প্রমাণ করানোর চেষ্টা করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে কোন দুটো ত্রিভুজ নিয়েছি, একটা হচ্ছে এবিসি আর হচ্ছে সিডিই, এবিসি সিডিই। তাহলে আমরা এই ত্রিভুজটা এই বাহুর মধ্যে যদি দুইটা ত্রিভুজ আমরা বলবো, একটা হচ্ছে এই হচ্ছে এবিসি আর একটা হচ্ছে সিডিই। এই দুই ত্রিভুজের মধ্যে এবি সমান সিডি সমান সি। তোমরা একটা করে আমি যে এখানে আগে অঙ্কনে লিখেছি তোমরা দেখে লিখতে পারো। এই যে এবি সমান সিডি সমান সি, আমি কি লিখছি এবি সমান সিডি সমান সি। একদম এটা দেখে উপপাদ্য একদম সহজ, দেখে তোমরা লিখতে পারো। এটা লেখা আছে এখানে এবি সমান সিডি সমান সি। দেখো এখানে আর এখানে একই জিনিস, এবি সমান সিডি সমান সি। তারপরে আছে বিসি সমান ডি সমান এ, তাহলে বিসি সমান ডি সমান এ। তারপর দেখো এখানে অন্তর্ভুক্ত কোন কথাটা কেন বলছি, আমরা যে দুইটা বাহু দেখাইছি এখানে এই দুই বাহু দেখাইছি। কোন দুইটা বাহু দেখাইছি, একটা দেখাইছি এই এবি, আরেকটা দেখাইছি সিডি, আরেকটা দেখাইছি বিসি, আরেকটা দেখাইছি ডি। এই দুইটা বাহু অন্তর্ভুক্ত কোণ এখানে লেখা আছে, অন্তর্ভুক্ত কোণ এ বি সি। এই অন্তর্ভুক্ত কোণ সমান এই অন্তর্ভুক্ত কোণ, কারণ এখানে আমরা লম্ব এঁকেছি, আগে বলেছি কি আঁকছি, লম্ব আঁকছি। তাহলে এটা যদি লম্ব আঁকি, এটা তো আগে থেকে লম্ব আমার 90 ডিগ্রি বলা আছে, সুতরাং এই দুইটা কোণ সমান। যখনই একটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা অন্তর্ভুক্ত কোণ সমান হয় তখন আমরা তাকে সর্বসম বলতে পারি। সর্বসম আরো অন্য উপায়ে বলা যায়, সমগ্র ত্রিভুজের যদি অতিভুজ সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে, অথবা দুইটা কোণ একটা বাহু সমান হলে ত্রিভুজটাকে আমরা সর্বসম বলতে পারি। যখন ত্রিভুজ সর্বসম হয়ে গেছে তখন আমরা এই এসি সমান সি বলতে পারি, এসি সমান সি বলতে পারি। যেহেতু এখানে সি এসি সমান বি, তাহলে এখানে আমরা বিটা লিখে দিলাম, এটাও বি এর সমান হয়েছে। তাহলে কোণ বিএসি সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। উপপাদ্য জানতে গেলে তোমাদের এই সিদ্ধান্তগুলো ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আমরা জানি যে সমান দুটি ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। যেহেতু এখানে বিসি সমান বিসি বিপরীত কোণ এটা, আর এখানে ডি বিপরীত কোণ এইটা, তাহলে এটাও এ এটাও এ, তাহলে এই সমান বাহুর বিপরীত কোণ দুটো পরস্পর সমান হবে। যার কারণে আমরা লিখতে পারছি বি কোণ বিএসি সমান কোণ ইসিডি। এই কোণ দুটা সমান আমরা
বলতে পেরেছি। তাহলে আমি তোমাদের সর্বপ্রথম দেখানোর পর আবার আমি এখানে যোগ দিয়ে দিচ্ছি বা ওটা কিন্তু রাখার জন্য আমি এটা কেটে দিয়েছিলাম। এখন দেখো এই ত্রিভুজ এবিসি এর মধ্যে ত্রিভুজ এবিসি এর মধ্যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ কোণ বি যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ হবে 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ। কারণ কি আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ দুই সমকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তাহলে একটা যদি এক সমকোণ হয় বাকি দুইটা একত্রে এক সমকোণ হবে। আমি সেটা এখানে লিখে দিয়েছি তোমাদেরকে যে কোণ এসিবি যোগ কোণ বিএসি অর্থাৎ এসিবি এই কোণ যোগ কোণ বিএসি যোগ এই কোণ এই দুইটা মিলে হচ্ছে এক সমকোণ। তারপরে দেখো এসিবিটা আমি এখানে আছে এসিবি তারপরে এই বিএসি কোণ বিএসি সমান কি বের করেছি আমি কোণ বিএসি সমান বের করেছি কোণ ইসিডি। তাহলে বিএসি এর পরিবর্তে আমি কি লিখব কোণ ইসিডি সমান এক সমকোণ। তাহলে আমরা এই দুইটা কোণ কত বের হলো এক সমকোণ। আমরা আবার জানি যে এখানে এই তিনটা কোণ আছে দেখো তোমরা লক্ষ্য করো যে কোণ এসিবি যোগ কোণ ইসিডি যোগ কোণ এসি এখানে মিলে নেই আমরা এসিবি এই কোণ তারপরে কোণ ইসিডি এই কোণ তারপরে একটা কোণ আছে কি এসিই এই কোণ সবটি মিলায় তিনটা কোণ মিলায় একটা সরলকোণ হয়েছে। এই সরলকোণের মান হচ্ছে দুই সমকোণ। যদি এই তিনটা দুই সমকোণ হয় আর আমি একটু আমি বের করছি এই কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ এই দুটো মিলে বের করছি একটু আমি এটা বের করেছি যে দুইটা এক সমকোণ। তাহলে বাকি যে কোণটা আমার রয়ে গেল অর্থাৎ কোণ এসিই এই কোণটা হবে এক সমকোণ। যদি এই কোণ এক সমকোণ হয় তাহলে এই কোণ ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ এসিই সমান একটি সমকোণী ত্রিভুজ। এখন তোমরা প্রশ্ন করতে পারো এই উপযোজনা করার জন্য আমাকে এই তিনটা কোণকে সমকোণী ত্রিভুজ বানাতে হবে। আমার পূর্বে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ছিল। শুধুমাত্র এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বানানোর জন্য আমাকে এতগুলো কাজ করতে হলো। এখন আমরা এই সমকোণী ত্রিভুজ বানানোর পর আমরা এই তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলেই আমাদের এই উপপাদ্যটা সলভ হয়ে যাবে। তাহলে আমরা দেখো পরবর্তী কাজটা কিভাবে করব সেদিকে তোমরা লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো তোমরা এখন আমরা এখানে কি হয়েছে এ বি ডি ই একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজকে আমাদেরকে ট্রাপিজিয়াম করতে হবে। ট্রাপিজিয়ামের সংজ্ঞা থেকে আমরা কি জানি যে ট্রাপিজিয়ামের সঙ্গে আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। আমি আবারও বলছি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে দেখি আমরা কিভাবে চতুর্ভুজ আমরা বানাই বা চতুর্ভুজ প্রমাণ করি। দেখো চতুর্ভুজ এখানে আমরা এই চতুর্ভুজের এবি সমান্তরাল বিডি এবি লম্ব বিডি এবিটা বিডির উপর লম্ব কারণ এখানে 90 ডিগ্রি যেহেতু লম্ব হবে। আবার এই ডিটা হবে বিডির উপর লম্ব। যদি এই দুইটা লম্ব হয় তাহলে একই বাহুর উপর যদি দুইটা বাহু পরস্পর লম্ব হয় তাহলে এটাকে আমরা সমান্তরাল করতে পারি। তাহলে এবি সমান্তরাল ইডি এবি সমান্তরাল আমরা ইডি বলতে পারি। যেহেতু সমান্তরাল হচ্ছে সুতরাং আমরা বলতে পারি যে এবিডি একটি ট্রাপিজিয়াম। কারণ কি একটি চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাকে ট্রাপিজিয়াম বলে। এখন এই পুরো ট্রাপিজিয়ামের মধ্যে চতুর্ভুজকে আমরা তিনটা ত্রিভুজে বিভক্ত করতে পারি। একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর একটা ত্রিভুজ হচ্ছে সিডিই আর একটা ত্রিভুজ হচ্ছে এসিই। একটা ত্রিভুজ হচ্ছে এবিসি একটা ত্রিভুজ হচ্ছে এবিসি আর একটা ত্রিভুজ হচ্ছে সিডি আর একটা ত্রিভুজ হচ্ছে এসিই। তাহলে এই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে যে এবিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হবে এই ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের নাম কি ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ত্রিভুজ ক্ষেত্র সিডিই যোগ ত্রিভুজ ক্ষেত্র এসিই। যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি হাফ গুণন ভূমি গুণন
উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। আমি আবারও বলছি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা বা এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? এই হচ্ছে হাফ লিখেছি হাফ, তারপরে এই সমান্তরাল বাহু একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে ডি, এগুলোর যোগফল গুণন বিডি। তাহলে আমি লিখছি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল এবি যোগ বি গুণন বিডি সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এবি ভূমি বিসি উচ্চতা। আর পরবর্তী সিডি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজ এসি এর ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আমরা এখন ক্যাপিটাল লেটারে যে লেখা আছে বিসিডি এগুলোকে আমরা আগে ধরে নিয়েছি। যেমন এখানে এবি সমান সি, বিসি সমান এ, সিডি সমান সি, ডি সমান এ, এবি সমান বি, তারপরে সি সমান ডি। এগুলো আমরা এখানে ক্যাপিটাল লেটার পরিবর্তে বসাবো। তাহলে হাফ বি, এই বিডি আমরা লিখতে পারি এই এখান থেকে এই পর্যন্তকে লিখতে পারি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিসি আর হচ্ছে সিডি। তাহলে বিডি পর্যন্ত নিলাম বিসি যোগ সিডি, এবি যোগ ডি, তারপর বাকি যা আছে সব একই লিখছি। তারপরে কি আছে, এই বিসির মান হচ্ছে এ যোগ সি, এবির মান হচ্ছে সি যোগ এ, তাহলে এ যোগ সি এ যোগ সি। এখানেও এবির মান সি, বিসির মান এ, এখানে সিডির মান সি, ডির মান এ, এখানে এসির মান বি, সির মান বি। তাহলে আমরা লিখতে পারি এই পাশ থেকে হাফ যদি আমি বাম পাশে হাফ কমন আকারে আছে এস এ প্লাস সি, এ প্লাস সি মানে কি এ প্লাস সি হোল স্কয়ার লিখতে পারি। আর এই পাশে হাফ যদি কমন নিতে তাহলে সি এর যোগ বি স্কয়ার, সি এর যোগ বি স্কয়ার। তাহলে হাফ পক্ষে যদি আমরা ওই পক্ষে যদি হাফটা আমরা বাদ দিয়ে দিই, ওই পক্ষে যদি আমরা হাফটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে a প্লাস সি হোল স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার, স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার। আবার বলছি আমি a প্লাস সি হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার, আর এখানে ac যোগ ac 2ac প্লাস b স্কয়ার। উভয় পক্ষে যদি এই দুই পাশে বিয়োগ করে যায় তাহলে 2ac আমার বাদ যাবে, 2ac ওই পাশে মাইনাস করলে ওই পাশে যদি এই পাশে তা বাদ যাবে, এই পাশে যদি এই পাশে নিলে তা বাদ যাবে, কারণ চিহ্ন প্লাস দুটাই প্লাস। এখন থাকবে কি তাহলে পক্ষান্তরে একবার লিখেছি যে b স্কয়ার সমান c স্কয়ার প্লাস a স্কয়ার, b স্কয়ার সমান এই পাশে b স্কয়ার লিখেছি কি a স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ c স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে আমরা প্রমাণ হয়ে গেল b পরিবর্তে আমরা লিখতে পারি ac স্কয়ার, তারপরে আমরা কি লিখতে পারি c পরিবর্তে লিখতে পারি c স্কয়ার পরিবর্তে লিখতে পারি ab স্কয়ার, আর a পরিবর্তে লিখতে পারি bc স্কয়ার। তাহলে আমার পুরো আপনি থাকবে পদটা প্রমাণ হয়ে গেল। ac স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের প্রতি ভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। আশা করি আজকের এই পদ্ধতি যদি একটু বড় হতো তোমাদের জন্য নতুন বিষয়, যার কারণে হয়তো একটু কঠিন মনে হতে পারে। আশা করি তারপরে আমি তোমাদেরকে ডিটেলস খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো। তারপরে বাসায় তোমরা চেষ্টা করবে, কোথাও যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, আমি তোমাদেরকে সমস্যা সমাধান করবার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় পড়াশোনা করবে, ঠিকমতো সুষম খাবার খাবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।